শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমেই আলোচনা করব সেট সম্পর্কে। সেট শব্দটার সাথে তোমরা সবাই কম বেশি পরিচিত, কারণ এই সেট শব্দটা আমরা প্রতিনিয়তই ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে। যেমন আমি যদি বলি এক সেট পোশাক, অথবা এক সেট গহনা, অথবা নবম শ্রেণীর এক সেট বই ইত্যাদি বিভিন্নভাবে সেট শব্দটা আমরা ব্যবহার করি। তাহলে সেটের সংজ্ঞাটা তোমরা আরেকবার একটু খেয়াল করো। সেটের সংজ্ঞাটা হচ্ছে এক বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতের মানে এক গুচ্ছ সুনির্দিষ্ট সংগ্রহকেই সেট বলা হবে। যেমন হতে পারে এক সেট বই, বা বাস্তব সংখ্যার সেট, অথবা স্বাভাবিক সংখ্যার সেট, এরকম বিভিন্ন ধরনের সেট হইতে পারে, যেগুলির আমরা প্রকাশ করব, সেট প্রকাশ করব দুইটি পদ্ধতিতে। এখানে আমার তালিকার অন্তর্ভুক্ত দ্বিতীয় অপশনটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। আমরা সেট প্রকাশ করব দুইভাবে। এক নাম্বার তালিকা পদ্ধতি, অর্থাৎ যেই পদ্ধতিতে সেটের মানগুলি সরাসরি দেওয়া থাকে তাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি। দুই নাম্বার পদ্ধতি হচ্ছে সেট গঠন পদ্ধতি, অর্থাৎ যেই পদ্ধতিতে সেটের উপাদানগুলি কি হবে তার একটা নিয়ম বা ধর্ম উল্লেখ করা থাকে, তাকে বলা হবে সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা কি জানতে পারলাম যে সেট প্রকাশ করার পদ্ধতি হচ্ছে দুইটি। প্রথমটা তালিকা পদ্ধতি, দ্বিতীয়টা সেট গঠন পদ্ধতি। দুই পদ্ধতিতেই আমরা সেটের মানগুলি একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে রাখব। সেট প্রকাশ করব আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের ভিতরে আমরা সেটের উপাদানগুলি লিখব, এবং একাধিক উপাদান থাকলে প্রত্যেকটা উপাদানকে আমরা কমা দ্বারা আলাদা করে লিখব। তোমরা মনে রাখবা বা এরকম চিন্তা করবা যে সেটের ক্ষেত্রে যে ব্র্যাকেট মানেই একটা প্যাকেট, অর্থাৎ সেটের যে উপাদানগুলি এটা একটা প্যাকেটের ভিতরে থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে। তাহলে সেট প্রকাশের পদ্ধতি আমি আলোচনা করলাম কয়টা? দুইটা। তো তারপরে আসি সেটের প্রকার কয়টা, সেট কত প্রকার। প্রথমত সেট দুই প্রকার। প্রথমটা হচ্ছে, একটা হচ্ছে সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। আবার বলি, একটা হচ্ছে সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। সসীম সেট কোনটা? যেই সেটের উপাদানগুলি সুনির্দিষ্ট করা বা সংখ্যায় প্রকাশ করা, গণনা করা যায়, তাকে বলা হবে সসীম সেট। আর যেই সেটের উপাদানগুলি গণনা করা যায় না, অসীম, সেই সেটটাকে বলা হবে অসীম সেট। তারপরে আসি ফাঁকা সেট। ফাঁকা সেট কি? মানে যেই সেটের মধ্যে কোনো উপাদান নাই, শুধু একটা ব্র্যাকেট দেওয়া আছে, অথবা শূন্য একটা খালি প্যাকেট, এই প্যাকেটের ভিতরে কিছুই নাই, তাহলে সেই ধরনের সেটকে আমরা বলবো ফাঁকা সেট অথবা এমটি সেট। এই ফাঁকা সেটকে এমটি সেটের চিহ্ন দিয়ে লেখা হয়
এই ক্ষেত্রে তোমরা অনেকেই যেই ভুলটা প্রায় সময় করে থাকো, সেট প্রকাশের ফাঁকা সেটের চিহ্ন হলো এটা। এই চিহ্নটা যদি তোমরা ব্যবহার করো তাহলে এটার মধ্যে কোনো ব্র্যাকেট দেওয়া যাবে না। ফাঁকা সেটের চিহ্ন যদি এইটা ব্যবহার করো তাহলে এটাতে কোনো ব্র্যাকেট দেওয়া যাবে না। অনেকেই ফাঁকা সেটটা এইরকম করে লিখে, কিন্তু এটা একটা ভুল পদ্ধতি। যদি যদি তুমি ব্র্যাকেট দাও তাহলে খালি ব্র্যাকেট দিবে, ব্র্যাকেটের ভিতরে কোনো মান হবে না। এই হলো ফাঁকা সেটের বিষয়। এবারে আসি ভ্যান চিত্র কি। গণিতবিদ ওটু ভ্যান এই সেটের ধারণাকে সমতলীয় বিভিন্ন চিত্রের সাহায্যে প্রকাশ করেছেন। সেটের ধারণা দিয়েছেন বিভিন্ন চিত্রের মাধ্যমে। যেমন চিত্র হইতে পারে আয়তক্ষেত্র, বৃত্ত অথবা ত্রিভুজ। এই ধরনের বিভিন্ন চিত্রের মাধ্যমে যেই সেট প্রকাশ করেছেন, যেই চিত্রের মাধ্যমে সেট প্রকাশ করেছেন সেই চিত্রকে বলা হবে ভ্যান চিত্র। ওনার ওটু ভ্যান, ওনার নাম অনুসারে এই চিত্রটার নাম হয়েছে ভ্যান চিত্র। তো ঠিক আছে, আমি এবার আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার এখানে যেই 4টা উপাদান আছে এখান থেকে আমি প্রথম বিষয়টা আলোচনা নিয়ে আসব, উপসেট। উপসেট কি? আসলে কোনো একটা সেটের উপাদানগুলি নিয়ে যতগুলি সেট তৈরি করা যায়, আবার বলি, কোনো একটা সেটের উপাদানগুলি ব্যবহার করে যতগুলি সেট তৈরি করা যায় সবগুলি সেটকে বলা হবে ওই প্রথম সেটের উপসেট। আমি একটু অন্যভাবে আমি একটা উদাহরণের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। একটা সেটের নাম এ সেটের উপাদানগুলি 1 2 3। একটা সেট এ যার উপাদান 1 2 3, তাহলে এখানে উপাদান আছে কয়টা? 3টা। এই 3টা উপাদান থেকে এই 3টা উপাদান 1 2 3 ব্যবহার করে আমি অনেকগুলি সেট তৈরি করতে পারি। যেমন 1 আর 2 ব্যবহার করে একটা সেট লিখতে পারি, অথবা 1 আর 3 ব্যবহার করে একটা সেট লিখতে পারি, অথবা শুধু 1 দিয়ে একটা সেট তৈরি করতে পারি। এরকম ভাবে এই সেটের মানগুলি দিয়ে যতগুলি সেট তৈরি করা যাবে সবগুলিকেই বলা হবে এ সেটের উপসেট। তাহলে আমি যদি এ সেটের মান ব্যবহার করে যে একটা সেট তৈরি করলাম 1 2, এই সেটের নাম রাখলাম বি সেট। তাহলে এ সেটের উপাদান ব্যবহার করে যদি আমি বি সেট তৈরি করতে পারি তাহলে দেখা যায় বি সেটের সকল উপাদান এ সেটের মধ্যে বিদ্যমান, মানে এ সেটের মধ্যে আছে। এই ধরনের সেটকে এই ক্ষেত্রে বি সেট হইল এ সেটের উপসেট। তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি, যেই সেটের সকল উপাদান, যদি বি সেটের সকল উপাদান এ সেটে বিদ্যমান থাকে তাহলে বি সেটকে বলা হবে এ সেটের উপসেট। এই উপসেটটাকে লেখা হয় এইভাবে, যেই উপসেটটা লিখবা আগে আর যার উপসেট তার নামটা লিখবা পরে, এরকম।
এটা হলো উপসেটের চিহ্ন। তবে এখানে বলতে পারো উপসেটের চিহ্ন তো শুধু এইটুকু দিয়েই হয়, তাহলে নিচে আরেকটা টান, এটা কিসের জন্য? তোমরা খেয়াল করো, এইটুকু আর এইটুকু মিলে এখানে সমান চিহ্ন বোঝায়। অর্থাৎ এই বি সেটের উপাদান আর এ সেটের উপাদান সমানও হইতে পারে। মোট কথা, আমার যে সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্যে যদি দেখা যায় যে বি সেটের সকল উপাদান এ সেটে আছে, তাহলে বি সেট হবে এ সেটের উপসেট। আমি যদি এইখানে থ্রিও লিখে দিই তাহলে কি হবে? দেখা যায় যে বি সেটের সকল উপাদান এ সেটে আছে, তাহলে বি সেট হবে এ সেটের উপসেট। কিন্তু বি সেটের সকল মান এ সেটের সকল মান একই সমান, বি সেটের মান এ সেটের মান সমান, তাহলে সমান হওয়ার পরেও সংজ্ঞা অনুযায়ী কিন্তু বি সেট হবে এ সেটের উপসেট। এই ক্ষেত্রে বি সেটের আর এ সেটের সংখ্যা মান সমান হওয়ার কারণে এখানে সমান চিহ্ন হইতে পারে। যদি আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দেই, যে একটা সেটের প্রশ্ন যদি হয় যে এ সেটের উপসেটগুলি নির্ণয় করো, তাহলে কি করা হবে? মানে এ সেটের উপসেটগুলি কিভাবে নির্ণয় করব? এ সেটের উপসেট হবে এরকম, এ সেটের উপসেটগুলি, এ সেটের উপসেটগুলি লিখবা। প্রথমে যেই সেটের উপসেট তুমি নির্ণয় করতেছো সেই সেটের সকল মান দিয়ে একটি সেট তৈরি করবে। সকল মান দিয়ে একটি সেট তৈরি করবে, 1 2 3। একটা উপসেট হইল, আগেই বলেছি এই সেটের উপাদান ব্যবহার করে যতগুলি সেট তৈরি করা যায় সবগুলি হবে ওই সেটের উপসেট। তাহলে এই উপাদানগুলি ব্যবহার করে আমি একটা সেট তৈরি করলাম, তাহলে এটা একটা উপসেট হইল। অনেক সময় চিন্তা করতে হয় যে এটার পরে কোনটা লিখবো, তারপরে কোনটা লিখবো। এরকম চিন্তা করার চেয়ে তোমরা যদি একটা ধারাবাহিকতা মেনটেন করো তাহলে দেখবে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। যেমন প্রথমে কি করবে, যে যেই সেটের উপসেট নির্ণয় করতেছো সেই সেটটাকে সবটুকু দিয়ে একটা সেট তৈরি করবে। এখানে উপাদান কয়টা? 3টা। একটা করে কমাইতে থাকবে, প্রত্যেকবার একটা করে উপাদান কম লিখবে কতগুলি সেট তৈরি করা যায়। যদি আমি একটা উপাদান এবার কম লিখি, তাহলে বললাম 3 বাদ দিয়ে বাকিগুলি লিখবো, তাহলে কি হয়? 1 2, তারপরে যদি 2 বাদ দিয়ে আমি বাকি উপাদানগুলি লিখি তাহলে কি হবে? 1 3। যদি 1 বাদ দিয়ে বাকি উপাদানগুলি লিখি তাহলে কি হবে? 2 3। দেখো, একবার 3 বাদ দিয়ে লিখলাম, আবার 2 বাদ দিয়ে লিখলাম, আবার 1 বাদ দিয়ে লিখলাম, আমার 2 উপাদান বিশিষ্ট সবগুলি হয়ে গেল। তারপরে আরেকটা করে যদি আমি কম লিখি, উপাদান যদি আরেকটা কমাই, প্রথম উপাদান ছিল 3টা, তারপরে লিখলাম 2টা করে। এইবার লিখবো আমি কয়টা? আরেকটা কমায়া একটা করে লিখবো। একটা করে উপাদান লিখলে হবে 1, আরেকটা 2, আরেকটা 3। আমি যদি আরো একটা কম করে লিখি, আবার বলি, প্রথম লিখছি 3টা উপাদান, তারপরে লিখলাম 2 উপাদান বিশিষ্ট, তারপরে লিখলাম 1 উপাদান বিশিষ্ট, তারপরে যদি আমি আরো একটা কমিয়ে লিখতে চাই তাহলে দেখা যাবে আর কোনো উপাদানই থাকবে না। তার মানে এই সেটটা হবে ফাঁকা সেট। তাহলে বোঝা গেল প্রত্যেকটা সেটেরই একটা শেষের উপাদানটা হবে ফাঁকা সেট, শেষের উপসেটটা হবে ফাঁকা সেট। তার মানে ফাঁকা সেট সকল সেটের উপসেট। এবারে আসি আমি প্রকৃত উপসেট নিয়ে। প্রকৃত উপসেট
আমি আবার একটু বলি, এখানে আমি অ্যাসেটের যে উপাদানগুলি থেকে লিখলাম অ্যাসেটের উপসেটগুলি, আমি উপসেটগুলি লিখেছি। এটা একটা উপসেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট। কয়টা উপসেট হলো? 1 2 3 4 5 6 7 8, 8টা উপসেট হয়েছে। আমি তারপরে একটু পরে আসতেছি শক্তি সেট নিয়ে। যখন শক্তি সেট নিয়ে আলোচনা করব তখন এইভাবে উপসেট নির্ণয় করে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিলেই হবে শক্তি সেট। ঠিক আছে, আমি এই বিষয়টা একটু পরে আলোচনা করছি। তোমরা একটা বিষয় খেয়াল করো, এটা হলো মূল সেট আর এইগুলি হলো উপসেট। তাহলে মূল সেট আর উপসেটের মধ্যে পার্থক্য কোন জায়গায়? এই প্রথম যে উপসেটটা লিখলাম এইটার মান আর মূল সেটের মান সমান। তাহলে এটা বলা যায় যে আসলে প্রকৃত পক্ষে এটা উপসেট হলো। উপ কথার অর্থই হচ্ছে একটু পাওয়ার কম, মর্যাদা কম, বা তার আয়ত ক্ষেত্রটা কম। তাহলে এখানে যা আছে এখানে তাই আছে, তাহলে তো প্রকৃত পক্ষে এটা উপসেট হইল না। তারপরেও সংজ্ঞা অনুসারে কিন্তু উপসেট হয়ে গেছে, যার কারণে এই সেটটাকে আমরা প্রকৃত উপসেট হিসাবে প্রকৃত পক্ষে উপসেট নিতে পারি না। প্রকৃত উপসেট না, উপসেট সংজ্ঞা অনুসারে উপসেট, কিন্তু প্রকৃত উপসেট না। তাহলে কি বোঝা গেল? যেই সেটের উপসেট করলাম এই সেটের সকল উপাদান নিয়ে যে উপসেট হয়, এইটা বাদ দিলে বাকি যেই উপসেটগুলি আছে বাকি উপসেটগুলি হবে প্রকৃত উপসেট। এবং এই প্রকৃত উপসেটের বেলায় চিহ্ন হবে এরকম। যদি আমি একটা বি সেট লিখি, বি সেটের মান 2 3, দেখা যায় বি সেটের মধ্যে উপাদান 2 3 আর এ সেটের মধ্যে উপাদান 1 2 3, অর্থাৎ মূল সেটে উপাদান বেশি আছে আর বি সেটে উপাদান কম আছে। এই ক্ষেত্রে বি সেটটা হইল এ সেটের প্রকৃত উপসেট। এবং প্রকৃত উপসেটের ক্ষেত্রে তোমরা এভাবে লিখবে বি সাবসেট এ। তোমরা খেয়াল করো এইবার কিন্তু নিচে আরেকটা টান নাই, কারণ এই ক্ষেত্রে সেট দুটা সমান না। যাই হোক, এটা হলো প্রকৃত উপসেট। তাহলে যে কোনো সেটের মোট উপসেট যতটা হয় প্রকৃত উপসেট হবে তার চেয়ে একটা কম। এবং ফাঁকা সেট সহ, ফাঁকা সেটটাও কিন্তু সকল সেটের উপসেট এবং প্রকৃত উপসেট। এই বিষয়গুলি তোমরা মনে রাখবে। তাহলে আমি শেষ করলাম উপসেট এবং প্রকৃত উপসেট। উপসেট এবং প্রকৃত উপসেট শেষ করলাম। তারপরে আসি সেটের অন্তর। সেটের অন্তর মানে কি? অন্তর বলতে আমরা বাংলা বিষয় যদি হয় তাহলে আমরা অন্তর বলতে বুঝি হৃদয়, দিল, হাড় ইত্যাদি। কিন্তু গণিতের ভাষায় অন্তর হচ্ছে পার্থক্য বা বিয়োগফল, ডিফারেন্স ইত্যাদি। তো আমরা সেটের অন্তর, যেহেতু গণিতে অন্তর বলতে বুঝবো পার্থক্য। ধরে নিলাম একটা সেট এ সেট সমান 1 2 3, আরেকটা সেট নিলাম বি সেট সমান নিলাম 2 5 6। এই দুইটা সেট নিলাম। এখন যদি আমি এই সেট দুইটার অন্তর বের করি, আসলে সাধারণ সংখ্যার বেলায় অন্তর একটাই থাকে, কিন্তু এইখানে এ সেটের আর বি সেটের অন্তর যা হবে বি সেটের থেকে এ সেটের অন্তর তা হবে না, দুটা দুই রকম হবে। এই ক্ষেত্রে সেটের বেলায় বিষয়টা একটু এরকম যে এ সেটের থেকে বি সেটের মানগুলি বিয়োগ করা হয় না, বাদ দেওয়া হয়। সুতরাং এই ক্ষেত্রে তোমার বলতে হবে
এই ধরনের ক্ষেত্রে বলতে হবে এ বাদ বি। আর এটা এভাবেও লেখা যায় এ বাদ বি, এভাবেও লেখা যায়। যেভাবে লেখো তোমরা এই কাজটা কিভাবে করবে একটু দেখাচ্ছি। এ বাদ বি ইকুয়ালস টু লিখবে, এর মান প্রথমে লিখবে 1 2 3, তারপরে এই বাদ চিহ্নটা দিয়া লিখবে বি সেটের মান 2 5 6। এখানে এ সেটের মানগুলি থেকে বি সেটের মানগুলি বাদ দেবে। এই বাদ দেওয়ার বিষয়টা অনেকেই এই ক্ষেত্রে আমি দেখছি ভুল করে, যে যেই মানগুলি বাদ দেওয়ার কথা বলা হয়েছে অনেক ক্ষেত্রে সেই মানগুলি আবার ফলের মধ্যে আইসা যায়। এটা তোমরা বিষয়টা খেয়াল করবা, এরকম যে যেই মানগুলি বাদ দেওয়ার কথা বলা হয়েছে, এখানে বাদ দেওয়ার কথা বলা হয়েছে 2 5 6। কোত্থেকে বাদ দিবে? এই প্রথম সেট থেকে এই মানগুলি বাদ দিবে। 1 2 3 থেকে তুমি বাদ দিবে 2 5 6। আসলে যদি তুমি প্রশ্ন করো যে এ সেটের মধ্যে তো 2 আছে, এটা বাদ দেওয়া যাবে, 5 6 এগুলি তো নাই, তো নাই তো সমস্যা কি? এগুলি তো এমনিতেই নাই হিসাবে তো এমনিতেই বাদ পড়লো, তাহলে এগুলি নিয়ে আর চিন্তা করার দরকার নাই, যেটা আছে সেটাই বাদ দেওয়া যাবে। তাহলে 1 কি বাদ দেওয়ার কথা বলা হয়েছে? বাদ দেওয়ার কথা বলা হয় নাই, 1 লিখবে। তারপরে 2 বাদ দেওয়ার কথা বলা হয়েছে, হ্যাঁ 2 বাদ দিবে, 2 লিখবে না। তারপর 3 কি বাদ দেওয়ার কথা বলা হয়েছে? না, বাদ দেওয়ার কথা বলা হয় নাই, তাহলে 3ও লিখবে। এই হলো আসলে সেটের অন্তর এবং এই বাদ দেওয়ার বিষয়টা। আচ্ছা, আমি একটু কমেন্টস গুলি দেখে নেই আমার সম্মানিত ভিউয়ার্সরা। বার করো দেখি। আচ্ছা, আমি একটা প্রশ্ন দিয়ে রাখি। যে যদি যদি বি সেটের মান, আরেকটা সেট লিখে আমি, সি সেটের মান যদি হয় 4 5, তাহলে এ বাদ সি সমান কত হবে? এ বাদ সি সমান কত হবে? তোমরা যারা আমার সাথে যুক্ত আছো তারা একটু কমেন্টস করে জানাও যে এ বাদ সি সমান কত হবে। এ সেটের থেকে সি সেটের মানগুলি বাদ দিলে কত হবে? একটু দ্রুত একটু কমেন্টস করে জানাও। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আরমান খান অলরেডি প্রতিদিনই আমাদের সাথে থাকে। আরমানকে ধন্যবাদ। ঝর্ণা সুলতানা, ঝর্ণা আপা ধন্যবাদ। স্যার চমৎকার হচ্ছে ক্লাস, ধন্যবাদ ঝর্ণা আপা। তারপরে আমাদের সম্মানিত মনির স্যার, সুন্দর হচ্ছে স্যার, থ্যাংক ইউ। ঝর্ণা সুলতানা চমৎকার, এই ক্লাসটি শেয়ার করে শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ যেন করে দেই, ধন্যবাদ আপা। সাজেদুল ইসলাম ইমরান, সুন্দর হচ্ছে স্যার, সবাইকে ধন্যবাদ। আমি ঠিক আছে। তারপরে আমি যে প্রশ্নটা করেছি, প্রশ্নটার উত্তর আমি একটু পরে দেখব। যারা লাইনে আছো সবাই একটু কমেন্টস করার চেষ্টা করো, এটার উত্তরটা কি হবে। ঠিক আছে,
আমি তারপরে বিষয়টাতে যাই, সেটের অন্তর শেষ করলাম, তারপরে আসে শক্তি সেট। শক্তি সেটের বিষয়টা আমি একটু আগে অবশ্য আলোচনা করেছি যে শক্তি সেটটা হলো কোনো একটা সেটের উপসেট যতগুলি তৈরি করা যায় সবগুলি উপসেট মিলে যদি আমি আরেকটা সেট তৈরি করি, আবার বলি, একটা সেটের সকল উপসেট মিলে যদি আরেকটা সেট তৈরি হয় তাহলে ওই সেটটাকে বলা হবে, ওই প্রথম সেটের শক্তি সেট অথবা পাওয়ার সেট। যেমন আমি একটা উদাহরণ দেই, এখানে আরেকটা উপাদান আমি বাড়িয়ে দিচ্ছি যাতে করে তোমাদের আর সমস্যা না হয়। এ সেটের যতগুলি উপসেট তৈরি করা যাবে সবগুলি উপসেটকে আমি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবগুলি উপসেটকে একটা সেটের অন্তর্ভুক্ত যদি করি তাহলে ওই সেটকে বলা হবে এ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট। এবং এই শক্তি সেটকে এভাবে লেখা হয় পি অফ এ, অর্থাৎ পাওয়ার সেট এ সেটের শক্তি সেট। এটাকে আমি বলবো যে এ সেটের, প্রথমে আমি দেখাই এ সেটের কতগুলি উপসেট তৈরি করা যায়। তোমরা একটু খেয়াল করো, আমি একটু আগে বুঝিয়েছিলাম যে যেই সেটের উপসেট নির্ণয় করা হবে সেই সেটের যতগুলি মান আছে সবগুলি নিয়ে একটা উপসেট হবে। যেমন 1 2 3 4 এটা একটা উপসেট হবে। তারপরে বলেছিলাম যে উপাদান একটা করে কমিয়ে লিখবে। যদি আমি একটা করে কমাইতে চাই তাহলে ধরি প্রথম আমি 4 বাদ দিয়ে বাকিগুলি লিখবো, তাহলে কি হবে 1 2 3। আবার যদি আমি 3 বাদ দিয়ে বাকিগুলি লিখি তাহলে কি হবে 1 2 4। আবার যদি আমি 2 বাদ দিয়ে বাকিগুলি লিখি তাহলে কি হবে 1 3 4। আচ্ছা, আমি যদি আবার 1 বাদ দিয়ে বাকিগুলি লিখি তাহলে কি হবে 2 3 4। সবগুলি কিন্তু একবার করে বাদ দেওয়া হয়েছে। তোমরা যদি এই ফর্মুলায় কাজ করো তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। একবার 4 বাদ দিয়ে বাকিগুলি লিখলাম, আবার 3 বাদ দিয়ে, এরকম ভাবে একটা একটা করে বাদ দিয়ে বাকিগুলি লিখলাম। এবারে আসো, আমি প্রথম উপাদান লিখছিলাম কটা 4টা, তারপরে উপাদান লিখলাম 3টা করে। এবার লিখবো কটা করে, নিশ্চয়ই 2টা করে লেখার বেলায় তুমি 2টা বাদ দেওয়া আর 2টা লেখা একই ধরনের চিন্তা করতে পারো। কোনটা বাদ দেওয়া, এই ক্ষেত্রে এটা দেওয়ার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। তোমরা এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এইটা যে 4 উপাদান বিশিষ্ট সেটের উপসেট নির্ণয় করার ক্ষেত্রে 2 উপাদান বিশিষ্ট উপসেট কয়টা হবে এই ক্ষেত্রেই কিন্তু মেইন ঝামেলাটা হয়, যে ক্ষেত্রে তোমরা অনেক সময় ভুল করে থাকো। তোমরা একটা ধারাবাহিকতা এখানে মেনটেন করবে, যেটা হলো প্রথম 1 এর সাথে সবগুলি উপাদানের জোড়া। 2টা উপাদান লিখলে এটা বলা হয় কি এক জোড়া উপাদান হইল। তাহলে প্রথম 1 এর সাথে সবগুলি উপাদানের একটা করে জোড়া তৈরি করবে 1 2। আবার 1 এর সাথে দিলাম 3, আবার 1 এর সাথে দিলাম 4। তাহলে 1 এর সাথে 2, 1 এর সাথে 3, 1 এর সাথে 4। তাহলে 1 এর সাথে সবগুলি জোড়া হয়ে গেছে, 1 আর দরকার নাই। তাহলে 1 এর পরে এবার আসি 2 এর সাথে বাকিগুলি জোড়া তৈরি হবে, যেমন 2 3 2 4। তাহলে 2 এর সাথেও সবগুলি জোড়া হয়ে গেল। হয়তো বলতে পারো যে 2 এর সাথে তো 1 দিলাম না, কিন্তু 2 এর সাথে 1 দেওয়া আর 1 এর সাথে 2 দেওয়া তো একই কথা। যেটা আমি প্রথমেই করে ফেলেছি, 1 এর সাথে 2 দিয়েছি। যাই হোক, 2 এর সাথে জোড়া মিলাইলাম। এইবারে আসো তারপরেরটা 3 এর সাথে যদি আমি জোড়া মিলাই 3 4।
তারপরে তারপরে আমি কার সাথে জোড়া মেলাবো? 4 এর সাথে। কিন্তু দেখা যায় 4 এর পরে আর কোনো উপাদান নাই, অর্থাৎ জোড়া মেলানির মতো আর কোনো সুযোগ নাই। তাহলে 2 উপাদান বিশিষ্ট উপসেট এইটুকুই হবে। তারপরে আমি যদি আরেকটা উপাদান কমায় দেই তাহলে কয়টা হবে? একটা করে হবে। একটা করে লিখলে 1 2 3 4। একটা করে লেখার ক্ষেত্রে তো আর কোনো সূত্র দরকার নাই, কোনো নিয়মের দরকার নেই, একটা করে লিখবে। তারপরে যদি আমি আরেকটা উপাদান কমিয়ে দেই তাহলে কয়টা হবে? একটাও না। তার মানে কোনো উপাদান ছাড়া যেই সেট, কোনটা? শূন্য সেট বা ফাঁকা সেট। ফাঁকা সেটের ক্ষেত্রে তোমরা যদি এইভাবে ব্র্যাকেট দিয়ে ব্যবহার করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কম। অনেক সময় ফাঁকা সেটের চিহ্ন যদি ব্যবহার করো তাহলে দেখবে এটার মধ্যে ভুলবশত আরেকটা ব্র্যাকেট দিতে মন চাইবে, যার কারণে এই চিহ্নটা ব্যবহার করাই যুক্তিসঙ্গত। এবারে আসি আসলে পাওয়ার সেট, শক্তি সেট হইল কিনা। আমি তো জাস্ট কি করলাম? এ সেটের উপসেটগুলি লিখলাম। উপসেটগুলি লেখার পরে এই সকল উপসেটকে যদি আমি, প্রত্যেকটা উপসেটকে যদি আমি একটা উপাদান চিন্তা করি তাহলে এই সবগুলি উপসেট মিলে যদি আমি আরেকটা বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি সবগুলি উপসেটকে একটা সেটের অন্তর্ভুক্ত করি তাহলে যেই সেট পাইলাম এটাই হলো এ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। বিষয়টা কেমন হলো? ধরো তুমি বাজারে গেলা, বাজারে গিয়ে ছোট ছোট প্যাকেট অনেকগুলি সওদা করলা, অনেকগুলি প্যাকেট হইল, এখন সবগুলি প্যাকেট আরেকটা বড় প্যাকেটের ভিতরে ভরলা। বিষয়টা হলো এইরকম। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি শক্তি সেট নিয়ে আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আসলে শক্তি, এখানে একটা বিষয় আলোচনা দরকার। আমি যখন উপাদান 3টা নিছিলাম তখন উপসেট হয়েছিল কয়টা? 8টা। আর এইবার দেখো তো উপসেট কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। 3 উপাদান বিশিষ্ট সেটের উপসেট হয়েছিল 8টা, 4 উপাদান বিশিষ্টটা হইল কয়টা? 16টা। এই ক্ষেত্রে কি কোনো ধারাবাহিকতা বা কোনো নিয়ম আমরা তৈরি করতে পারি কিনা? হ্যাঁ, নিয়ম আমরা তৈরি করতে পারি। নিয়মটা হলো কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেট হবে কয়টা? 2 টু দি পাওয়ার n। তোমরা একটা বিষয় খেয়াল করো, আমি যখন উপাদান 3টা নিছিলাম তখন হয়েছিল 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8টা। আর যখন উপাদান 4টা নিলাম তখন 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ হইল কয়টা? 16টা। এটাও পরীক্ষায় আসে যে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n এর সমান। এই ক্ষেত্রে তোমরা লিখবে, এইটুকু কাজ করার পরে শুধু লিখবে যে এখানে এ সেটের উপাদান সংখ্যা n is equal to 4 এবং পাওয়ার সেট এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n equals to 2 টু দি পাওয়ার 4 equals to 16। তারপরে লিখবে অতএব দেখানো হলো যে এ সেটের উপাদান সংখ্যা n হলে তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n এর সমান দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকটা আইটেম শেষ করলাম, শক্তি সেট নিয়ে আমার আলোচনা এখানেই শেষ। তারপরে আসি কার্তেশীয় গুণজ সেট। আমি খুব সংক্ষেপে আলোচনা করব, অনেকটা সময় নিয়ে নিয়েছি। কার্তেশীয় গুণজ সেট।
বিজ্ঞানী ও গণিতবিদ রেনে দেকার্তে দুইটি সেটের মধ্যে একটা সম্পর্ক দুইটা সেটের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছেন। দুইটা সেটের ওনার বিজ্ঞানী রেনে দেকার্তে তার নাম অনুসারে এই সম্পর্কটার নাম দেওয়া হয়েছে কার্তেশীয় গুণজ। ধরো বিষয়টা এরকম যে আমার প্রথম সেলের নাম জিহাদ, দ্বিতীয় সেলের নাম জিশান। প্রথম সেলের বয়স 16 বছর, দ্বিতীয় সেলের বয়স 12 বছর। আমরা যদি দুই ছেলেকে একটা তাদের বয়সের ক্রম অনুসারে লিখি, বয়সের ক্রম অনুসারে যদি লিখি তাহলে প্রথম লিখতে হবে জিহাদ, তারপরেরটা হবে দ্বিতীয় পজিশনে হবে জিশান। আর বয়স যদি আমি চিন্তা করি, এটা এই যে দুইজনের নাম একটা প্রথম বন্ধনী দিয়ে আমি যদি অন্তর্ভুক্ত করি তাহলে এই যে প্রথম জন্মগ্রহণ করেছে তাকে প্রথম লিখলাম, যে পরে জন্মগ্রহণ করেছে দ্বিতীয় পজিশনে তার পরে লিখলাম, এবং মাঝে কমা দিয়ে আলাদা করে লিখলাম একটা প্রথম বন্ধনী দিয়ে একটা জোড়া, এক জোড়া নাম আমি অন্তর্ভুক্ত করলাম। এরকম যদি কোনো ক্রম ঠিক রেখে বা ধারাবাহিকতা ঠিক রেখে যদি কোনো একটা জোড়া নির্ধারণ করা হয় তাহলে তাকে বলা হয় ক্রমজোড়। এবং এই তাদের বয়সটা, একজনের বয়স 16, আরেকজনের বয়স 12। তাহলে এইটাও কিন্তু আমি ক্রম ঠিক রেখে লিখেছি। আমি যদি 12 আগে লিখতাম, 16 পরে লিখতাম তাহলে কিন্তু এটার সাথে ধারাবাহিকতা ঠিক থাকতো না, ক্রমটা আর ঠিক থাকতো না। আমি যদি ক্রম ঠিক রেখে লিখি যে প্রথম জনের বয়স 16, দ্বিতীয় জনের বয়স 12, এরকম যদি হয় তাহলে এই ধরনের ক্রম ঠিক রেখে কোনো এক জোড়া মানকে যদি আমি নির্দিষ্ট করি তাহলে তাকে বলা হবে ক্রমজোড়। এবারে দুইটি ক্রমজোড় যদি সমান হয়, আমি ক্রমজোড়ের বিষয়টা একটু অক্ষর দিয়ে যদি লিখি, একটা ক্রমজোড় x, y, x y এক জোড়া মান, x এর পজিশন আগে, y এর পজিশন পরে, এরকম যদি হয়, এবং আরেকটা ক্রমজোড় যদি আমি লিখি 3, 4, তাহলে এরকম দুইটা ক্রমজোড় যদি সমান হয় এই ক্ষেত্রে তোমরা লিখবা ক্রমজোড়ের নিয়ম অনুসারে এখানে প্রথম উপাদানের মান হবে প্রথমটা এবং দ্বিতীয় উপাদানের মান হবে দ্বিতীয়টা, অর্থাৎ x হবে 3 এবং y হবে 4, এরকম। তো এখানে কিন্তু ক্রমজোড় লেখার বেলায় কিন্তু প্রথম বন্ধনী ব্যবহার করে হয়েছে। এতক্ষণ যা আমি আলোচনা করলাম সবগুলি ক্ষেত্রেই কিন্তু দ্বিতীয় বন্ধনী ব্যবহার হয়েছিল। শুধুমাত্র এই ক্রমজোড় অর্থাৎ এই কার্তেশীয় গুণজের বেলায় হবে, আর কার্তেশীয় গুণজে যে উপাদানগুলি হয় সেগুলি হয় প্রত্যেকটাই হয় ক্রমজোড়। আর ক্রমজোড় লেখার বেলায় শুধুমাত্র প্রথম বন্ধনী ব্যবহার হবে, সেইটের অঙ্কে আর কোথাও প্রথম বন্ধনী ব্যবহার হবে না, এটা মনে রাখবে তোমরা। তো কার্তেশীয় গুণজ কি? ধরো এক ব্যক্তি
চিন্তা করলো যে তার ঘরের ভিতরে এবং বাহিরে রং করবে। তো ঘরের ভিতরের জন্য সে চিন্তা করলো কি কি রং করা যায়। ঘরের ভিতরের জন্য চিন্তা করা যায়, ভিতরে চিন্তা করলাম সাদা সাদা হলুদ হলুদ অথবা অথবা আকাশী, সাদা হলুদ অথবা আকাশী, এই তিনটা রঙের কথা চিন্তা করলাম ঘরের ভিতরে। আবার এই তিনটা মিলে একটা সেট হইল। আবার যদি চিন্তা করি ঘরের বাইরে রং করব, ঘরের বাইরের জন্য চিন্তা করলাম কি কি রং করা যায়। নীল অথবা আকাশী, আকাশী অথবা অথবা চিন্তা করলাম বেগুনি। এইরকম যদি আমি চিন্তা করি তাহলে আমি কি এই 6টা রঙই একসাথে করব? না, ভিতরে একটা রং হবে, বাইরে একটা রং হবে। তাহলে ভিতরে কোনটা হবে, বাইরে কোনটা হবে, কোনটা কোনটা হইতে পারে? তার জন্য হইতে পারে ভিতরে সাদা, এটা হলো ভিতরে, ভিতরে এটা হলো ভিতরে, এটা হলো বাহিরে, বাহিরে। তো হইতে পারে এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা। সাদা ভিতরে সাদা বাহিরে নীল, ভিতরে সাদা বাহিরে আকাশী, ভিতরে সাদা বাহিরে বেগুনি। এরকম এক জোড়া রং আমরা চিন্তা করতে পারি। অথবা ভিতরে হলুদ বাহিরে নীল, এটার সাথে এটা হইতে পারে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এরকম হইতে পারে। অথবা এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এরকম ভাবে হইতে পারে। আমরা এক জোড়া রঙের কথা যদি চিন্তা করি তাহলে এখানে আমি অনেক জোড়াই পাইতে পারি। সাদা নীল, সাদা আকাশী, সাদা বেগুনি। মানে প্রথম সাদার সাথে আমি তিনটার যে কোনটা দিয়ে জোড়া তৈরি করতে পারি, এক জোড়া রং আমি সিদ্ধান্ত নিতে পারি। আবার হলুদের সাথেও চিন্তা করে বাকি তিনটার মিলে একটা জোড়া, এক জোড়া রং আমি চিন্তা করতে পারি। এই বিষয়গুলিকে আমরা যদি গাণিতিক আকারে প্রকাশ করি, ধরি একটা সেট এ সমান 1 2 3, বি সেট সমান লিখলাম 2 4 6। এরকম যদি হয় তাহলে এই সেট দুইটার কার্তেশীয় গুণজ কি হবে? কার্তেশীয় গুণজ হবে a ক্রস b। এখানে এই চিহ্নটাকে তোমরা উচ্চারণ করবে ক্রস। আসলে সেটের অঙ্কের মধ্যে সাধারণ অন্যান্য গাণিতিক প্রক্রিয়ার যে চিহ্ন ওইগুলির মতো না। a ক্রস b সমান কি লিখবে? এর মান লিখবে আগে 1 2 3, তারপরে ক্রস দিয়ে b এর মান লিখবে 2 4 6, ইকুয়ালস টু দিয়ে লিখবে, আমি একটু আগে যে রঙের বিষয়টা দেখিয়েছিলাম, 1 এর সাথে কার জোড়া মেলানো যায়? 2, 1, 2, এটা একটা জোড়া। তারপরে বানানো যায় 1 এর সাথে 4, 1 এর সাথে 4, এটা এক জোড়া মান। আবার কি লেখা যায়? 1 এর সাথে 6, 1 এর সাথে 6, এটা এক জোড়া মান। তাহলে 1 এর সাথে সবগুলি জোড়াই তৈরি হইলো। এবার 2 এর সাথে কি কি জোড়া তৈরি করা যায়? 2, 2, 2, 4, 2, 6, 2 এর সাথে বাকি তিনটার জোড়া তৈরি করা যায়। আবার এখানে 3 এর সাথে এবার তিনটার জোড়া তৈরি করবে, 3 2 এক জোড়া, 3 4 এক জোড়া, তারপরে হচ্ছে 3 6 আরেক জোড়া। দেখো প্রত্যেকটা জোড়ার ভিতরে কিন্তু প্রথম সেটের উপাদান প্রথম পজিশনে আছে এবং দ্বিতীয় সেটের উপাদান দ্বিতীয় পজিশনে আছে।
আমি সবগুলি ক্রমজোরকে যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা সেটের অন্তর্ভুক্ত করি, তাহলে এই সেটটাকেই বলা হবে কার্তেশীয় গুণজ সেট। এই ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা ভালো করে মনে রাখতে হবে, এই জোড়াগুলি ক্রমজোড়গুলি অবশ্যই প্রথম বন্ধনী দিয়ে লিখবে, আর সর্বশেষ দুই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবে। সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বোঝাবে একটা সেট, আর সেটের উপাদানগুলি হবে প্রত্যেকটা একটা ক্রমজোড় প্রথম বন্ধনী দিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের আলোচনার বিষয় ছিল এইটুকুই। আমি আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।